নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন আছি আসামের গুয়াহাটিতে। একটা বিশেষ কাজে হঠাৎ করে এখানে আসা। ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেনে বা প্লেনে গুয়াহাটি চলে আসা যায়। আমি এসেছি ফ্লাইটে। আমি এই যে দেখাচ্ছি, এই হোটেলে ছিলাম। হোটেলটা ভারী সুন্দর। এখন আমি চলে যাব মা কামাখ্যা মন্দিরে পুজো দিতে। আমি একটু মন্দির থেকে দূরেই আছি, তাই গাড়ি নিয়েছি হোটেল থেকে, গাড়িতে করে চলে যাব। কিন্তু মন্দিরের কাছাকাছিও প্রচুর পরিমাণে হোটেল আছে, আপনারা এসে মন্দিরের কাছাকাছিও থাকতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা মেন রাস্তা ছাড়িয়ে মন্দিরের রাস্তা ধরে নিয়েছি। এই যে এখানে কামাখ্যা মায়ের মন্দিরের গেটটি করা আছে। এইদিকে রাস্তাটি ভারী সুন্দর। মন্দিরটা পাহাড়ের উপর অবস্থিত। এই রাস্তা ধরে আমরা মন্দিরের কাছ পর্যন্ত গাড়িতে করে চলে যাব। মন্দির থেকে প্রায় 500 মিটার দূরে গাড়িটা রেখে আমাদেরকে মন্দির পর্যন্ত পায়ে হেঁটে যেতে হবে। এইটি আমার দ্বিতীয়বার কামাখ্যা মন্দিরে আসা। এর আগেও একবার এসেছিলাম। এই রাস্তাটি দিয়ে যেতে আমার ভীষণই ভালো লাগে। দুদিকের পাহাড় এবং পরিবেশটা ভারী মনোরম। এই যে কামাখ্যা মন্দিরে যাচ্ছি আমি, এই মন্দিরটি হলো একটি সতীপীঠ। কথিত আছে দেবী সতীর যোনি এখানে পড়েছিল। তারপর থেকে এখানে মা কামাখ্যা রূপে পূজিত হন। মন্দিরের ভেতরে গর্ভগৃহে যাওয়ার জন্য অনেকটা নিচের দিকে নেমে যেতে হয়। আমার যেটা মনে হলো একটা গুহা টাইপের জায়গা। তো ওখানেই মায়ের দর্শন পেলাম। অ্যাকচুয়ালি এখানে মায়ের কোনো মূর্তি নেই, একটা শিলা টাইপের আছে, তার উপরে ফুলে ফুলে ভরা। আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা, কিন্তু মনের মধ্যে ভীষণ একটা কি যেন কাজ করলো। মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা যায় না, তাই আমি মন্দিরের ভেতরের কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। যাই ভিডিও দেখাবো সেটা বাইরের। এই যে রাস্তাটি ধরে আমি চলে যাচ্ছি, এটা ধরে কিছুটা এগিয়ে গেলে আমরা মন্দিরের কাছে একেবারে পৌঁছে যাব। এই রাস্তাটি দিয়ে আস্তে আস্তেই দু সাইডে অনেক ওই পুজোর সামগ্রী পাওয়া যাবে। আমরা এখান থেকে কিনে নিতে পারবো সমস্ত পুজোর সামগ্রী, তারপরে পুজো দিতে পারবো। আর মায়ের যে মূর্তির ছবি আমরা কোথাও কোথাও দেখতে পাই, সেটা মায়ের গর্ভগৃহের মধ্যে নেই মন্দিরের। ওটা মন্দিরের বাইরে দেওয়ালে এক জায়গায় খোদাই করা আছে। ওই ছবিটা আমরা সব জায়গায় দেখতে পাই। অম্বুবাচীর সময় এখানে বিশেষ পুজো হয়। ওই সময় প্রচুর তন্ত্র সাধকরা এখানে এসে উপস্থিত হন। কথিত আছে ওই সময় মা নাকি রজস্বলা হয়ে ওঠেন। ওই সময় মন্দিরের গর্ভগৃহের কপাট প্রায় 3 দিনের জন্য বন্ধ থাকে। ওই সময় প্রচুর ভক্ত সমাগম হয়, প্রচণ্ড ভিড় হয় ওই সময়টাতে এই মন্দিরে এমনিতেও প্রত্যেকটা দিনে প্রচণ্ডই ভিড় হয়। আপনারা আসলে যতটা সম্ভব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবেন, কারণ ভিআইপি টিকিট 500 টাকা করে যেটা কাটতে হয়, সেটা প্রায় সকাল 8টার মধ্যে শেষ হয়ে যায়। আর ওই ভিআইপি টিকিটেও দর্শন করার জন্য প্রায় 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আর নর্মাল লাইনে তো কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নেই। ভোর 4টা-5টা থেকে লাইন দিলে হয়তো 11টা-12টার মধ্যে পুজো শেষ হয়ে যাবে। অতএব আপনারা আসলে মন্দিরের কাছাকাছি থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি মন্দিরের মধ্যে চলে আসার চেষ্টা করবেন, তাহলেই তাড়াতাড়ি পুজো দেওয়া যাবে। আমি অবশ্য ভিভিআইপি টিকিটে দর্শন করেছিলাম, কিন্তু আমি একা ছিলাম বলে বিশেষভাবে হাফ ঘন্টার মধ্যে দর্শন পেয়ে গেছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে লাইন, বিশাল লাইন পড়ে। বয়স্ক মানুষদের অবশ্য ভয় পাওয়ার খুব একটা কারণ নেই, কারণ যে লাইন হয়, লাইন দেওয়ার ওই কাছাকাছি বসার ব্যবস্থাও আছে। ওনারা বসে কিছুক্ষণ রেস্ট করে আবার লাইন দিতে পারবেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে বলি দেওয়ার ব্যবস্থা আছে। এখানেই মায়ের জন্য বিভিন্ন পাঁঠা বলি দেওয়া হয়। আমি আর ভিতরে গেলাম না, কারণ আমার এই বলি ব্যাপারটাই ভীষণ ভয় লাগে, তাই আমি আর ভেতরটা থেকে দেখাতে পারলাম না। আর এইখানে যারা নারকেল নিয়ে এসেছিলেন, নারকেলটা ফাটিয়ে নিজেদের মনস্কামনা বলছেন আর কি। আপনারা আসলে অবশ্যই একবার উমানন্দ টেম্পলও ঘুরে আসবেন। ওটি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত। আর এখানে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন, কারো মনস্কামনা পূর্ণ হলে ওনারা এই পায়রাগুলো এনাদের কাছ থেকে কিনে উড়িয়ে ওদেরকে মুক্ত করে দেন। আজকের মতো এখান পর্যন্তই, টাটা।